আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শৈবাল ও ছত্রাক অধ্যায়ের শৈবাল সম্পর্কে। আমরা এই লেকচারে জানবো শৈবালের জনন কাজ সম্পর্কে। তো শৈবাল মূলত তিন ভাবে জনন কাজ সম্পন্ন করে থাকে। একটি হচ্ছে অঙ্গজ, আরেকটি হচ্ছে যৌন জনন এবং আরেকটি হচ্ছে অযৌন জনন। তো সর্বপ্রথম আমরা জানবো তা হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। তো সর্বপ্রথমে অঙ্গজ জননের ক্ষেত্রে যেটি জানবো সেটা হচ্ছে কোষের বিভাজন। কোষের বিভাজনের ক্ষেত্রে যেটি ঘটে থাকে সেটা হচ্ছে একটি মাতৃকোষ এককোষী শৈবাল সরাসরি দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। সেই অপত্য কোষগুলো পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ শৈবালে রূপ নেয়। সেই প্রক্রিয়াটি হচ্ছে কোষের বিভাজন। অর্থাৎ মূল পয়েন্টটি যেটি হলো সেটি হচ্ছে কোষ বিভাজন ঘটে থাকে এককোষী শৈবালের ক্ষেত্রে। এবং উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ইউগ্লেনা। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি এককোষী শৈবাল কিংবা নিম্নের কোনটি কোষের বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে? উত্তর হবে ইউগ্লেনা। এর পরবর্তীটি হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়ন কিভাবে ঘটে থাকে? বহুকোষী ফিলামেন্টাস কোনো শৈবাল অর্থাৎ বহুকোষী সূত্রাকার কোনো শৈবাল যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন সেটি যখন প্রত্যেকটি খণ্ড পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি শৈবালের রূপ ধারণ করে, তখন তাকে আমরা বলি খণ্ডায়ন। তো খণ্ডায়নের উদাহরণগুলো হলো নস্টক এবং ওসিলাটোরিয়া। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে নিম্নের কোন শৈবালগুলো খণ্ডায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে বা জনন কাজ সম্পন্ন করে থাকে? পরবর্তী পয়েন্ট হচ্ছে টিউবার। টিউবার কি? টিউবার হচ্ছে মূলত মূল বা মাটির নিচের অংশে যখন টিউবার সৃষ্টি হয় এবং সেখান থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ শৈবালের জন্ম নেয়, তখন তাকে বলা হয় টিউবার। এবং উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো চারা। এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে বাডিং। বাডিং বা মুকুল। কুঁড়ি বা মুকুলের সৃষ্টির মাধ্যমে পরবর্তীতে যে শৈবাল সৃষ্টি হয় তাকে আমরা বলি বাডিং প্রক্রিয়ায় সৃষ্ট শৈবাল। এবং তার উদাহরণ হচ্ছে প্রোটোসাইফন। এবং সবার শেষে যা আছে তা হচ্ছে হর্মোগোনিয়া। হর্মোগোনিয়া কি? হর্মোগোনিয়া হচ্ছে সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে প্রত্যেকটি খণ্ডকে বলা হয় হর্মোগোনিয়া। কি খণ্ড? ট্রাইক্রোম। আমি যদি লেখার চেষ্টা করি একটু, ট্রাইকোম। ট্রাইকোম খণ্ডিত হলেই হর্মোগোনিয়া উৎপন্ন হবে। তাই ট্রাইকোম শব্দটি আমাদের মনে রাখতে হবে যে কোন প্রক্রিয়ায় ট্রাইকোম শব্দটি রয়েছে বা কোন প্রক্রিয়ায় ট্রাইকোম ভেঙে নতুন শৈবাল তৈরি করে, সেটি হচ্ছে হর্মোগোনিয়া বা অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে শৈবালের অযৌন জননের ক্ষেত্রে। অযৌন জননের ক্ষেত্রে মূলত 6 ভাগে ভাগ হয়ে থাকে বা 6 ভাবে তারা বংশবৃদ্ধি করতে পারে। প্রথমটি হচ্ছে জুস্পোর, যার উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। এবং পরবর্তীতে রয়েছে অ্যাপ্লানোস্পোর, যার উদাহরণ হলো মাইক্রোস্পোরা। তো জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর মূলত কি? জুস্পোর হচ্ছে মূলত যে সকল স্পোর, ধরি এটি হচ্ছে একটি স্পোর যার হচ্ছে ফ্লাজেলা রয়েছে, ফ্লাজেলা যুক্ত 2 থেকে 4টি ফ্লাজেলা থাকতে পারে। তো ফ্লাজেলা যুক্ত হলে আমরা ধরে নিব সেটি হচ্ছে চলরেণু বা চলমান, চলতে সক্ষম। আর যখন কোনো স্পোরের ফ্লাজেলা থাকে না তখন তাকে আমরা বলি চলতে পারে না। তো যখন কোনো চলরেণুর মাধ্যমে স্পোরগুলো ফ্লাজেলা যুক্ত হয় এবং সচল হয় তখন তাকে আমরা বলি জুস্পোর। আর অ্যাপ্লানোস্পোর তাকেই বলি যখন অচল রেণু হয় বা ফ্লাজেলাবিহীন নিশ্চল হয় স্পোরগুলো, তখন আমরা তাকে বলি অ্যাপ্লানোস্পোর। এর পরবর্তীতে রয়েছে হিপনোস্পোর, যার পুরো প্রাচীর থাকে। তো কখন পুরো প্রাচীর হয়? যখন কোনো শৈবাল বা আমরা বলতে পারি অ্যাপ্লানোস্পোর অর্থাৎ অচল অচল রেণু যখন প্রতিকূল পরিবেশ পায় তখন তার প্রাচীরগুলো পুরু করে ফেলে, তখন সেই অবস্থাটাকে আমরা বলি হিপনোস্পোর। তাহলে আমরা একভাবে বলতে পারি যে হিপনোস্পোর কিন্তু এক ধরনের অ্যাপ্লানোস্পোর। ঠিক আছে, যে অ্যাপ্লানোস্পোরই যখন প্রতিকূল পরিবেশ পায় তখন তার প্রাচীরগুলো পুরু করে ফেলে বা মোটা করে ফেলে, তখন তাকে আমরা বলে থাকি হিপনোস্পোর। আর যখন মাতৃকোষের অনুরূপ অচল রেণু হয় তখন আমরা বলি অটোস্পোর। এর উদাহরণ হচ্ছে ক্লোরেলা। এর পরবর্তীতে হচ্ছে একাইনিটি। একাইনিটির ক্ষেত্রে দেখা যায় এটি হচ্ছে পুরো প্রাচীর, কিন্তু এটি হিপনোস্পোর সাথে সম্পর্কযুক্ত নয়। হিপনোস্পোর হচ্ছে প্রতিকূল পরিবেশের প্রাচীরটি পুরু করে, আর একাইনিটি হলো একদম স্বাভাবিক পরিবেশেই যখন অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ফেলে তার মাধ্যমে প্রাচীরটি পুরু করে, তখন আমরা সেই অবস্থাটাকে বলি একাইনিটি। উদাহরণ হচ্ছে পিটোপথোরা এবং ক্ল্যাডোফোরা। এবং সর্বশেষে হচ্ছে অক্সোস্পোর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদাহরণ হচ্ছে নাভিকুলা, যেটি আমরা একটু আগেও পড়ে এসেছি যে নাভিকুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াটম জাতীয় বিশেষ ধরনের শৈবাল যখন রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তখনই তাকে বলা হয় অক্সোস্পোর। আর আমরা কিন্তু একটু আগেও জেনে এসেছি বা প্রিভিয়াস লেকচারে আমরা জেনে এসেছি যে নাভিকুলা হচ্ছে ডায়াটম জাতীয় বিশেষ ধরনের এক শৈবাল।
এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে শৈবালের যৌনজনন সম্পর্কে জানতে। সক্ষমতা অনুসারে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, হোমোথ্যালিক এবং হেটেরোথ্যালিক। যখন একই দেহে বিপরীত যৌনধর্মী জনকোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে তখন আমরা তাকে বলি হোমোথ্যালিক। এর উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। আর যখন একই দেহে ঘটে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয় পুং এবং স্ত্রী জনকোষগুলো, তখনই আমরা তাকে বলে থাকি হেটেরোথ্যালিক। হেটেরোথ্যালিক হচ্ছে তিন ধরনের: আইসোগ্যামি, অ্যানাসোগ্যামি এবং উগামি। যখন পুংজন কোষ এবং স্ত্রীজন কোষ হুবহু দেখতে একই রকম হয়ে থাকে তখন আমরা বলি আইসোগ্যামি। আর যখন একই রকম না হয় তখন আমরা বলি অ্যানাসোগ্যামি। তো অ্যানাসোগ্যামির ক্ষেত্রে আসলে কি ঘটে? পুংগ্যামিটটি অপেক্ষাকৃত ক্ষুদ্র হয় এবং স্ত্রীগ্যামিটটি অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। আর উগ্যামির ক্ষেত্রে একই হয়, তবে এখানে পুংগ্যামিটটি সচল হয়ে থাকে, এই যে ফ্লাজেলা যুক্ত দেখা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে শৈবালের যৌনজনন। এবং আরো একটি স্পেশাল দশা রয়েছে যার নাম হলো পামেলা দশা। জেলাটিনের আবরণ দ্বারা আবদ্ধ অবস্থায় ফ্লাজেলাবিহীন অসংখ্য কোষের কলোনি যখন বংশবৃদ্ধি করে থাকে বা জনন কাজ করে থাকে তখন আমরা তাকে বলে থাকি পামেলা দশা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সকলে পামেলা দশা সংজ্ঞাটি মনে রাখবে। এবারে আমরা জানবো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। সর্বপ্রথমে যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ। এটি হচ্ছে শৈবালের সবচেয়ে উপকারী একটি দিক। লক্ষ লক্ষ বছর আগে কিন্তু বায়ুমণ্ডলে কোনো অক্সিজেনই ছিল না। সর্বপ্রথম নীলাভ সবুজ শৈবালগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করা শুরু করে এবং লক্ষ লক্ষ বছর ধরে অক্সিজেন তৈরি করতে করতে বা যোগ করতে করতে আজকের এই পর্যায়ে রয়েছে। এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে পরিবেশ দূষণ রোধ করে। আমরা কিন্তু জানি যে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো পরিবেশের দূষণের জন্য দায়ী কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড, সেটি গ্রহণ করে এই উদ্ভিদগুলো। কিভাবে গ্রহণ করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। এবং তোমরা জেনে অবাক হবে যে মোট সালোক সংশ্লেষণের শতকরা ৬০ ভাগই শৈবালে ঘটে থাকে। তাহলে মোট সালোক সংশ্লেষণের কত ভাগ শৈবালের মাধ্যমে ঘটে থাকে? ৬০ ভাগ। অর্থাৎ মোট সালোক সংশ্লেষণের 60% হচ্ছে এই শৈবালের মাধ্যমে ঘটে থাকে, যার কারণে পরিবেশ দূষণ রোধ হয়। এবং পরবর্তী পয়েন্টটি হচ্ছে উৎপাদক হিসেবেও কাজ করে থাকে। ফুড চেইনের প্রধান উৎপাদক কিন্তু এই শৈবালই। বায়োফুয়েল তৈরি হিসেবেও শৈবালের ব্যাপক চাহিদা রয়েছে। বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরির জন্য বর্তমানে শৈবালকেই কিন্তু বেছে নিয়ে নেওয়া হয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, তা হচ্ছে কোন ধরনের শৈবাল বেশি ব্যবহৃত হয়, তা হচ্ছে ক্লোরেলা। তাহলে ক্লোরেলার মাধ্যমে কিন্তু বায়োফুয়েল তৈরি হয়ে থাকে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করতে, এবং তার পরবর্তী পয়েন্ট হচ্ছে সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় শৈবালের ভূমিকা রয়েছে, এবং মাটির বয়স নির্ণয় করতেও শৈবাল কাজ করে থাকে। এগুলো ছিল উপকারী দিক, তবে কিছু অপকারী দিকও রয়েছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি তা হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। ওয়াটার ব্লুম কি? ওয়াটার ব্লুম হলো যখন পুকুর বা কোনো জলাধারের পুষ্টির পরিমাণ বেড়ে যায়। কি হয়? পুষ্টির পরিমাণ বেড়ে যায়, তখন কিছু শৈবাল বা নীলাভ সবুজ শৈবাল অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। কি বেড়ে যায়? শৈবাল। অর্থাৎ পুষ্টির পরিমাণ বাড়লে শৈবাল অতিমাত্রায় বেড়ে যায় এবং সেই শৈবালগুলো ওয়াটার ব্লুম সৃষ্টি করে। তখন কি হয়? তখন হচ্ছে জলাধারের পানি দূষিত হয় এবং এই কারণে সেই পানিগুলো খাবার কিংবা ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এবং একাধারে সেই জলাশয়ের মাছগুলো মরে যায়। তার মানে শৈবালের কারণে এই অপকারগুলো হচ্ছে আমাদের। উদাহরণ হচ্ছে ওসিলাটোরিয়া নস্টক এবং মাইক্রোসাইটিস। এই ধরনের শৈবাল ওয়াটার ব্লুম সৃষ্টি করে। তাহলে এই ছিল আমাদের শৈবালের আলোচনা। শৈবাল সম্পর্কে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। ভর্তি পরীক্ষায় কিন্তু নানাভাবেই শৈবাল থেকে প্রশ্ন আসতে পারে।